আচ্ছা, আমরা একটু দেখি তাহলে আজকে। স্যার ক্লাসটা স্যার রেকর্ড করেন স্যার। হ্যাঁ হ্যাঁ, ক্লাস রেকর্ড করতেছি। আজকে আমরা পড়বো ফাংশন। আমরা যে ক্লাস 9-10-এ ফাংশন পড়ে আসছি না, ওইগুলাই। এখন ফাংশন বলতে আসলে কি বোঝায়? ফাংশন ইজ ওয়ান কাইন্ড অফ ম্যাপিং। ঠিক আছে, ধরেন আমি একটা সিস্টেম বানালাম, স্টুডেন্ট এবং গ্রেড। আমি সেই সিস্টেমে যদি স্টুডেন্টের নাম ইনপুট দিই এবং আউটপুট যদি আমি তাদের গ্রেড পাই, এই স্টুডেন্ট এবং গ্রেড যদি আমরা এইভাবে একটা ম্যাপিং এর মাধ্যমে শো করি, তাহলে সেটা একটা ফাংশন হয়ে যাবে। ঠিক আছে, ফাংশনের ফাংশন হওয়ার কিছু স্পেসিফিক প্রপার্টিস আছে, সেগুলো আমি পরে আলোচনা করতেছি। বাট ফাংশন হলো আমার একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টের প্রপার ম্যাপিং থাকবে। ঠিক আছে, এখানে স্টুডেন্ট থেকে গ্রেডের একটা ম্যাপিং দেখতে পাচ্তেছি আমরা। ঠিক আছে, স্টুডেন্টের নাম দিলে তার গ্রেড পাবো, স্টুডেন্টের নাম যদি দিই আমি তার গ্রেড পাবো। এটাই হচ্ছে ফাংশন। স্যার, ক্লাসটা রেকর্ড করেন প্লিজ। হুম। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি এ থেকে বি একটা ফাংশন দেখানো হয়েছে। ফাংশন এইভাবে আর কি লিখে, এফ কোলন প্রথম ফাংশন, প্রথম এলিমেন্ট গুলা দ্বিতীয় এলিমেন্ট গুলা তাদের মধ্যে একটা অ্যারো চিহ্ন। ঠিক আছে, এখানে এ থেকে বি তে একটা ফাংশন দেখানো হয়েছে। এখন এটা আমরা কিভাবে পড়ি? আমরা পড়ি এফ ম্যাপস এ টু বি। ঠিক আছে, এখন এইখানে যে এ, সেটাকে বলা হয় ডোমেইন, আর যে বি সেটাকে বলা হয় কোডোমেইন। ঠিক আছে, তাহলে আমরা উপরে যে ইয়াটা দেখলাম, এখানে স্টুডেন্টের যে নামগুলো দেখতে পাচ্ছি সেগুলো অবশ্যই ডোমেইন, আর ডান দিকে আমরা যে গ্রেড গুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোডোমেইন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, রেঞ্জ। কোডোমেইনের ভিতর কিছু কিছু এলিমেন্ট আছে যারা ম্যাপে অংশগ্রহণ করে, ম্যাপিং এ অংশগ্রহণ করে। দেখেন এখানে গ্রেড আছে, গ্রেডের ভিতর অনেকগুলো আছে, এ বি সি ডি ই এফ। এখানে কোডোমেইনের এলিমেন্ট কয়টা? 5টা। বাট 5টার ভিতর অনলি দেখেন এ আর বি ম্যাপিং এ অংশ নিছে, অ্যান্ড দ্য রেস্ট ডিডেন্ট টেক পার্ট ইন ম্যাপিং। সো যারা যারা ম্যাপিং এ অংশ নিছে তাদেরকে বলা হয় ফ্রেন্ডস। ঠিক আছে, তাহলে কোডোমেইন কিন্তু রেঞ্জের থেকে অলওয়েজ সমান অথবা বড় হবে, এটা একটু মনে রাখবেন। আচ্ছা, দেখেন এইখানে আমার ছোট্ট একটা ফাংশন দেখানো হয়েছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। আচ্ছা, এইখানে আমার ডান দিকে একটা ছোট্ট ফাংশন দেওয়া হয়েছে। এখন এই ফাংশন থেকে দেখেন কি কি আসতে পারে।
এফ অফ এ ইকুয়াল টু কি? আমি যদি এই ফাংশনটাই এর ভ্যালু বসাই, এই যে এখানে এর ভ্যালু বসাই, তাহলে আমরা ইকুয়াল টু কি পাবো? আমরা কি পাবো? জেড। তাহলে অ্যান্সার দেখেন জেড। আচ্ছা, ইমেজ অফ ডি। ইমেজ অফ ডি মানে এই যে আমার এখানে ডি বলা হয়েছে, এটা ইমেজ চাচ্ছে। ইমেজ মানে এটা, এর ম্যাপটা। ডি কার সাথে ম্যাপ করছে? জেড এর সাথে, তাহলে অ্যান্সার জেড। এখানে দেখেন বলছে এফ এর ডোমেইন কোনটা। এফ মানে কি? এফ মানে এই পুরা ফাংশনটার নাম কিন্তু এফ। এই যে দেখেন এফ। এখানে যদি ফাংশনের নাম আমার আর থাকতো, বড় হাতের আর, যেমন আর এ ইকুয়াল টু দেওয়া থাকতো, তাহলে এটা হতো জেড। ফাংশনের নাম এফ ও হতে পারে, আর ও হতে পারে, ঠিক আছে, এটা কোনো ইস্যু না। তাহলে এই ফাংশনের ডোমেইন কোনটা? এই যে এ, এটা। আর কোডোমেইন কোনটা? এই যে বি। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে প্রি ইমেজ অফ ওয়াই। এখানে ওয়াই এর প্রি ইমেজ কোনটা? তাহলে বি হবে, বোঝা যাচ্ছে। এখন বলছে কি জেড এর প্রি ইমেজ কোনটা? যদি এক বা একাধিক থাকে তাহলে আমরা এখানে সেটের মাধ্যমে দেখাবো। আচ্ছা, আর এফ অফ এ, এখানে কিন্তু পুরা ডোমেইনটা দিয়ে দিছে, দেখেন ডোমেইনটা দিয়ে দিছে। যদি এরকম ফাংশনের ভিতর ডোমেইন দেয়, তখন তার অ্যান্সার হবে রেঞ্জ। ঠিক আছে, এখানে রেঞ্জ কোনটা? কোডোমেইনের ভিতর কে কে আমার কোডোমেইনের ভিতর হু পার্টিসিপেটেড ইন ম্যাপিং অনলি ওয়াই এবং জেড, so that y and z are codomain, sorry, range, but three of them are codomain, but only yz are range। বুঝা গেছে? আর কোনো কোশ্চেন থাকলে বলেন। এখানেও সেম, ঠিক আছে, এখানেও এই যে সেম কোশ্চেন দেয়া আছে, এখানে অ্যান্সার দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সটে আমাদের আসছে ইনজেকশন। আচ্ছা, আমি একটু একটা জিনিস মনে হয় বাদ গেছে। এখানে দেখেন একটা জিনিস বলছে, দেখেন each element of A to exactly one element of B। এই যে কথাটা বলছে না, এই কথাটা যদি ভায়োলেট করে তাহলে সেটাকে ফাংশন বলা যাবে না।
ঠিক আছে, সেটা কেমন? আমরা যে ফাংশনটা দেখতে পাচ্ছি এটা তো আমি ফাংশন বলতে পারবো, বাট এমন যদি থাকতো, এখানে আরেকটা তীর থাকতো, তাহলে দেখেন এটার ফাংশন থাকতো না। আমি যদি সোজা বাংলায় বলি, এটা কি আসলে বাম দিকের কোনো এলিমেন্ট বা বাম দিকের কোনো একটা এলিমেন্ট ডান দিকের একাধিক এলিমেন্টকে ম্যাপ করতে পারবে না। বাম দিকের একটা এলিমেন্ট হাইয়েস্ট ডান দিকের একটা এলিমেন্টকে ম্যাপ করতে পারবে। ঠিক আছে, সো দেখেন আমরা এখন যে ফাংশনটা দেখতেছি, এটাই দেখেন ক্যাথি স্কট নামে একটা স্টুডেন্ট এইখানেও ম্যাপ করছে, এইখানেও ম্যাপ করছে। সো এটা কিন্তু ফাংশন হতে পারবে না। ওকে, আমরা নেক্সটে যাই। আচ্ছা দেখেন, এইখানে একটা কথা আছে, 1 to 1। আচ্ছা, আমরা একটু দেখি, এখানে আমাদের বলছে অন টু ওয়ান ফাংশন। এটা আসলে কি বোঝাচ্ছে, বা এটা কখন হবে, কখন আমরা কোনো ফাংশনকে 1 to 1 ফাংশন বলবো বা ইনজেক্টিভ ফাংশন বলবো? যখন দেখব আমার প্রত্যেকটা ইনপুট যদি আমি দিই, আউটপুট গুলা অলওয়েজ ডিফারেন্ট হবে। এখানে দেখেন আমার যে কয়টা ইনপুট আছে এদের কোরেসপন্ডিং আউটপুট গুলা কিন্তু ডিফারেন্ট, বা এদের ম্যাপিং কিন্তু ডিফারেন্ট। এ থেকে জেড পাচ্ছি, বি থেকে ওয়াই পাচ্ছি, সি থেকে এক্স পাচ্ছি, ডি থেকে ডাব্লিউ পাচ্ছি। এটা হলো আমার একটা 1 to 1 ফাংশন। এটা 1 to 1 কখন হতো না? যখন সি তে এইটা এটা না থেকে সি তে এটা দিত, তখন কি হতো? এ থেকে জেড, বি থেকে ওয়াই, সি থেকে জেড, ডি থেকে ডাব্লিউ। দেখেন জেড এ কিন্তু দুইটা আসতেছে, তখন আর এটা 1 to 1 হতো না।
নেক্সট আমাদের আসে অন টু ফাংশন। এটাকে সারজেক্টিভ ফাংশনও বলা হয়। এটা কেমন? যদি কোডোমেইন আর রেঞ্জ সমান থাকে তখন তাকে সারজেক্টিভ ফাংশন বলা হয় বা অনটু ফাংশন বলা হয়। দেখেন কোডোমেইন এখানে কোনটা কোনটা, এক্স ওয়াই জেড। আবার এই তিনটাই ম্যাপিং এ অংশ নিছে, তাহলে যে যে ম্যাপিং এ অংশ নেবে উই নো দ্যাট দে আর ইন রেঞ্জ। সো তিনটাই যখন ম্যাপিং এ অংশ নিছে তাহলে তিনটাই রেঞ্জ। আর তিনটা কোডোমেইন এবং তিনটা রেঞ্জ, তাহলে তিনটা কোডোমেইন আর তিনটা রেঞ্জ সমান। সো এটাকে বলবো আমরা অনটু ফাংশন। আর বাইজেকশন ফাংশন কখন হবে? যখন কোনো ফাংশন একই সাথে ওয়ান টু ওয়ান হবে এবং অনটু ফাংশন হবে। একই সাথে যখন অন টু এবং ওয়ান টু ওয়ান ফাংশন হবে তখন তাহলে আমরা বলবো বাইজেক্টিভ ফাংশন। এখানে একটা এক্সাম্পল দিয়ে আছে, বলা আছে এই যে একটা ফাংশন এফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার, এটা কি অনটু ফাংশন নাকি না? এটা অনটু ফাংশন না। কারণ কি? এখানে কি দেয়া আছে, ইজ দ্য ফাংশন এক্স স্কোয়ার ফ্রম দ্য সেট অফ ইন্টিজার। আচ্ছা, এটার কারণ হচ্ছে এইখানে বাম দিকে আমি যদি কোনো ইন্টিজার বসাই, এমন এটা যদি আমি ম্যাপিং করি, ওয়ান এর ম্যাপিং হবে ওয়ান, কারণ এখানে ওয়ান বসালে ডান দিকে আমরা এক্স ওয়ান এর স্কোয়ার ওয়ান পাবো। টু এর ম্যাপিং হবে ফোর, থ্রি এর ম্যাপিং হবে নাইন। এরকম করে হতেই থাকবে। বাট এইখানে দেখেন আমাদের কিন্তু ডান দিকে ইন্টিজার আছে, সো ইন্টিজারের এখানে মাইনাস ওয়ানও থাকবে, মাইনাস টুও থাকবে। সো এই সবগুলাই কিন্তু কোডোমেইন, বাট এদের মধ্যে ম্যাপিং এ খালি এরাই অংশ নিচ্ছে, এই মাইনাস টু বা মাইনাস ওয়ান অংশ নেয়নি। সো এটাকে বলবে আমাদের রেঞ্জ। সো রেঞ্জ কতটুকু আসে, আমাদের এইটুকু রেঞ্জ আসে। তাহলে দেখেন কোডোমেইন এত বড় আর রেঞ্জ এত ছোট, তাহলে কি এই ফাংশনে কোডোমেইন এবং রেঞ্জ ইকুয়াল না? যখন কোডোমেইন আর রেঞ্জ ইকুয়াল হয় তখনই আমরা তাকে বলি অনটু। বাট এখানে তো সেটা না, সো এটাকে বলবো আমরা অনটু না। আচ্ছা, কোন ফাংশনের ইনভার্সও করা যায়? এই যে আমরা যদি বলি কোন ফাংশন হচ্ছে এফ এক্স ইকুয়াল টু ওয়াই, তার ইনভার্স হবে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স। আর ইনভার্স
এক্সিস্ট করবে তখনই যখন আমাদের আসল ফাংশনটা বাইজেকশন হবে, এছাড়া হবে না। যদি আমার মেইন ফাংশনটা বাইজেকশন হয় তখনই কেবল এর ইনভার্স করা পসিবল। এখানে দেখেন ইনভার্সের একটা উদাহরণ দেয়া আছে। এটা হচ্ছে আমাদের আসল ফাংশন, এ থেকে বি তে ম্যাপিং করছে, আর এর ইনভার্স হচ্ছে বি থেকে এ তে ম্যাপিং করছে। এখানে দেখেন একটা ম্যাথ দিয়ে আছে, বলছে এই ফাংশনটা কি রিভার্স ইনভার্স করা যায় কিনা। সো এই ফাংশন ইনভার্স করা যাবে, কারণ এই ফাংশনটা হচ্ছে আমার একটা ওয়ান টু ওয়ান করসপন্ডেন্স অথবা বাইজেক্টিভ ফাংশন। এখানেও সেম, এখানেও বলছে যে ইনভার্স করা যাবে কিনা। ইনভার্স করা তখনই যাবে যখন এটা বাইজেক্টিভ ফাংশন হবে। এটা দেখেন ইনভার্স করা যাবে না, কারণ এই ফাংশনটা বাইজেক্টিভ না, কারণ এই ফাংশনটা কিন্তু অন টু ফাংশন না। একটু আগে দেখে আসলাম যে এই ফাংশনটা কেন অন টু ফাংশন না। ঠিক আছে, আমরা একটু আগে দেখলাম এই ফাংশনটা অন টু ফাংশন না, কারণ ডান দিকে আমার 1 2 3 এরকম থাকলেও উপরে আমার -1 -2, আমার এইটুকু হচ্ছে রেঞ্জ বা পুরাটাই হচ্ছে আমার কোডোমেইন। সো কোডোমেইন আর রেঞ্জ সমান না, সো এখানে এটা অনটু ফাংশন না। সো অনটু ফাংশন না যেহেতু, সেহেতু আমার এটা বাইজেক্টিভও না, আর যেহেতু বাইজেক্টিভ না সেহেতু এটা ইনভার্স করা পসিবল না। কম্পোজিশন, এখানে কম্পোজিশন হচ্ছে ফগ আর গফ বলে। ঠিক আছে, এই দেখেন আমরা এক্সাম্পলে যাই। এক্সাম্পল হচ্ছে মানে দুইটা ফাংশন পাশাপাশি। দেখেন এ থেকে বি তে যাচ্ছে একটা ফাংশন, সেটার নাম হচ্ছে জি, আবার বি থেকে সি তে যাচ্ছে একটা ফাংশন, তার নাম হচ্ছে এফ। সো তাহলে এটা আমরা বলতে পারি এ থেকে জি তে যাচ্ছে একটা ফাংশন, আর সেই ফাংশনের নাম হচ্ছে ফগ। এই এফ কিন্তু আগে লেখা হচ্ছে, একটু মাথায় রাখবেন। ঠিক আছে, এই এফটা কিন্তু আগে লেখা হচ্ছে। ঠিক আছে, এখানে দেখেন এই যে যেগুলো আছে, যেগুলো আছে এটার সাথে এ আর সি তে ম্যাপিং হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এটাই কারো কি কোশ্চেন আছে কম্পোজিশনে? আর কোশ্চেন থাকলে বলতে পারেন।
স্যার এগুলি নিয়ে পরীক্ষায় প্রশ্নগুলি কেমন ধরনের হবে? যেমন আপনার আসতে পারে কম্পোজিশন ফাংশন বা ফাংশনের কম্পোজিশন কেমন হয় উদাহরণ সহকারে দেখাও। তো আপনি ফাংশনের কম্পোজিশন লিখবেন, এটা লিখবেন, দেন এই যে এই উদাহরণটা লিখে মানে এই উদাহরণটা আঁকাই ফেলবেন, ঠিক আছে? এই উদাহরণটুকু স্যার আঁকাইলে উত্তর হয়ে যাবে? হ্যাঁ, আর কি লিখবেন? আর একটু বাংলা কথা ইংলিশে করে লিখবেন যে এখান থেকে আপনি কি বুঝছেন, ঠিক আছে? Okay, স্যার। No- স্যার আমাদের কি ব্রেক চলতেছে নাকি? আপনারা কি আসলে এদিকে মন দিচ্ছেন কেউ? যদি মন দেন তাহলে ব্রেক চলতেছে, আর যদি মন না দেন তাহলে সবসময় ব্রেক আপনাদের। স্যার আপনি কথা বলতেছেন না আর কি। আমি একটু ক্লাস গ্যাপ করতে দেওয়ার করতে ট্রাই মাঝে মাঝে হারায় যান, মনে কর বুঝিও না ব্রেক নাকি কিছু না। না, আমি আসলে ট্রাই করি কোনো একটা টপিক শেষে 1-2 মিনিট গ্যাপ দেওয়া, ঠিক আছে? একবারে বলতে বলতে তো আপনারা একবারে তো মস্তিষ্ক অত ঢুকে না, তাই না? আমিও তো এক সময় স্টুডেন্ট অনেক ছিলাম। অনেক সময় মনে হয় যে সাউন্ড আসে না, খালি সাউন্ড বাড়ায় আর কমায়, বাড়ায় আর কমায়। অনেক সময় মাথার উপর দিয়ে দেয়। আর এখান থেকে যদি একটা কোশ্চেন আসে সেটা হলো কম্পোজিশনের ম্যাথ আসবে, ঠিক আছে? কম্পোজিশনের ম্যাথ কেমন থাকবে? দুইটা ফাংশন দেয়া থাকবে, এই যে একটা ফাংশন, এই যে আর একটা ফাংশন, দুইটা ফাংশন দেয়া থাকবে, জিজ্ঞেস করা হবে এইটার ভ্যালু কত, এইটার ভ্যালু কত, ঠিক আছে? সো এইটা এইটা ডাইরেক্ট জিজ্ঞেস করা হবে না, এমন জিজ্ঞেস করা হতে পারে। ধরেন এটা যদি কোশ্চেন হয় তাহলে এটা দিয়ে তো থাকবে না, কোশ্চেন হতে পারে এমন যে এই দুইটা দেয়া থাকলো, ফাইন্ড এফ ও জি টু ইকুয়াল টু হোয়াট। সো আপনারা এটা দেয়া থাকলে কি করবেন? প্রথমে এইটা বের করবেন, এইটা, দেন এইখানে টু বসাই দিবেন। সো এখানে টু বসালে কি হবে? এইটা এখানে টু, 2 2 4, 4 আর 1 5, 5 এর স্কোয়ার 25, তাহলে অ্যান্সার হবে 25, ঠিক আছে না? বুঝা গেল? আর যদি বলে গফ 3 ইকুয়াল টু কত, তাহলে প্রথমে এইটা বের করবেন এবং এখানে 3 বসাই দিবেন। এখন এইটা কিভাবে বের করবেন সেটা হলো আসল কথা। আমি এইটা কিভাবে বের করব? এই যে এইটা কিভাবে বের করব, তাই না? এটা তো আমাদের একটা কথা। এটা হচ্ছে বের করব
আমার এফ অফ জি অফ এক্স এটা বের করতে হয়। এফ অফ যে ইয়া আছে, এফ অফ এর ইয়া কি, এক্স এর উপর স্কোয়ার, আর এখানে এক্স হিসেবে আছে কি, জি অফ এক্স। তো জি অফ এক্সটা লিখবো +1 তার স্কোয়ার করে দিব। এই পুরোটা হচ্ছে আমার এক্স, ঠিক আছে। আর জি অফ এক্সটা কিভাবে লিখবো? স্যার একটু আবার একটু দেখে দেন। হ্যাঁ হ্যাঁ, জি অফ এক্স দেখাচ্ছি, দেখেন জি অফ এক্সটা আমি কিভাবে লিখবো। আমার জি কি, জি ছিল 2x+1, তাই না? এটা তো জি। বাট এখানে এক্সটা কি, এক্স হিসেবে কে আছে আমাদের, এফ অফ এক্স, তাই না? এখানে এক্স হিসেবে আসে কি, এফ অফ এক্স। সো এফ অফ এক্স এর ভ্যালু কত, এক্স স্কোয়ার। তাহলে এই এক্স এর জায়গায় আমি বসাই দেবো এক্স স্কোয়ার, এক্স 2 × এক্স স্কোয়ার +1। এটাই হলো আমাদের জি অফ এফ অফ এক্স। জাস্ট প্রথমে আমরা জি অফ এক্স বসাবো, দেন ওই এক্স এর ভ্যালুতে এফ অফ এক্সটা বসাই দেব। স্যার এটা বুঝতে পারিনি, এটা সাজাবো কিভাবে? স্যার এটা একটু আবার দেখেন শুরু থেকে। আচ্ছা, আমরা কি বের করতেছি, জি অফ এফ অফ এক্স, বাইরে কে আছে, জি। এখন জি এর ফাংশন কি, 2x প্লাস +1। এখন আগে কি এইখানে এক্স থাকে না সাধারণত, এই যে এখানে এক্স থাকে না, বাট এখানে এক্স এর বদলে কি আছে, এফ অফ এফ এক্স অফ আছে। এক্স। তাহলে এই পাশেও আমি এক্স এর বদলে কি এফ অফ এক্স লিখবো না? তাহলে লিখবো 2 × f(x)+1। এখন এফ অফ এক্স এর ভ্যালু কত, 3। এক্স স্কোয়ার। তাহলে 2x² + 1। ঠিক আছে। আমি এফ অফ এক্সটা আরেকবার দেখাই। আমার এফ অফ এক্স কি ছিল, এক্স স্কোয়ার ছিল। এখন এই যে যেখানে এক্স আছে, এই এক্স এর বদলে যদি আমি লিখি এফ অফ জি এক্স, তাহলে কি হবে, জি অফ এক্স স্কোয়ার। এফ অফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার, তাহলে এফ অফ জি এক্স ইকাল টু জি এক্স স্কোয়ার। এখন জি এক্স এর ভ্যালু কত, জি এক্স এর ভ্যালু হচ্ছে 2x+1, 2x+1, আর বাইরে স্কোয়ার। ঠিক আছে। সো এরকম আসবে আর কি। ঠিক আছে। এখানে আর কয়েকটা কম্পোজিশনের কোশ্চেন দেওয়া আছে, একটু দেখবেন। এই যে এখানে আর একটা কোশ্চেন দেওয়া আছে। আচ্ছা, এখানে আমাদের আরেকটা জিনিস আছে, ফ্লোর এবং সিল। আমরা এক্সাম্পলের দিকে তাকালেই ফ্লোর আর সিল বুঝতে পারবো। দেখেন ফ্লোর ফাংশন কখন হয়, ধরেন কিছু দশমিক আছে 3.5, এর ফ্লোর হবে 3।
ফ্লোরের মানে এর থেকে নিচের ইন্টিজার, ঠিক আছে? ফ্লোর কি আমাদের নিচে থাকে না ফ্লোর? তাহলে 3.5 এর নিচের ইন্টিজার কোনটা? 3, সেটা হবে ফ্লোর। আর সিলের, এটা হচ্ছে সিল। 3.5 এর উপরের ইন্টিজার কোনটা? 4। সো তাহলে এর সিল হচ্ছে 4, ঠিক আছে? এখন দেখেন, আমি যদি বলি 2.1, 2.1 এর সিল কত হবে? 2.1 থেকে বড় 3 ইন্টিজার কোনটা? 3, সো এটা 3। এখন মাইনাসের সময় কি হয়? -1.5। -1.5 থেকে ছোট, যেহেতু আমরা সিল বের, এই সরি, এটা ফ্লোর, ফ্লোর বের করতেছি। -1.5 থেকে ছোট ইন্টিজার কোনটা? -1 মাইনাস, -1 বড়, এটা মাথায় রাখতে হবে। মাইনাসের দিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। ফ্লোর -1 কিন্তু -1.5 থেকে বড়, বাট এখানে আমরা ফ্লোর খুঁজতেছি। ফ্লোর মানে ও কি? ছোট। তাহলে হ্যাঁ -1.5 বুঝতেছি। থেকে ছোট ইন্টিজার কোনটা? -2, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন। এখানে ফ্লোর এবং সিলের একটু গ্রাফ দেখানো হয়েছে, দেখতে পারেন। আর এখানে কিছু ইউজফুল প্রপার্টিস আছে, ঠিক আছে? এটা একটু দেখবেন, ঠিক আছে? এই যে এটা 3A এবং 3B, এই যে এই কয়টা দিন, এই কথা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এমসিকিউ তো মাঝে মাঝে আসে এই কয়টা। ওকে, এখানে একটা প্রুফ করতে বলছে একটা জিনিস, প্রুফ লাগবে না, ওকে? এটা লাগবে না। আচ্ছা, আমাদের শেষ, ঠিক আছে? এই পর্যন্তই আর কি। আপনাদের নেক্সট সিটি হবে এটার উপরেই, এই যে যে স্লাইড পড়ালাম, এই স্লাইডের ফাংশন উপরেই সিটি ফাংশনের হবে। উপরে। হ্যাঁ, ফাংশনের উপরে, ওকে? আপনাদের সময় আছে যেন কয়টা থেকে কয়টা বললেন? আরেকবার বলবেন প্লিজ। আচ্ছা, 11টা থেকে 12টা, আর ওকে, 4:30 থেকে 5:30। আচ্ছা, তারিখটা হচ্ছে 2 তারিখ। আমার ফ্রাইডে, অর্থাৎ 2 তারিখ না? 2/1/2026। সিটি টপিক হচ্ছে, আচ্ছা, আপনাদের ফাঁকা থাকলেও তো ক্লাসরুম কি ফাঁকা পাবো আমি? এটাই স্যার, তো মেন ক্লাসরুম কথা। আপনি ম্যানেজ করে রাখতে পারবেন না আধা ঘন্টার জন্য? শুক্রবারে ক্লাসরুম ফাঁকা পাওয়া যায় না, বুঝছেন? শুক্রবারে অনেক টাইট শিডিউল তো, এইটা একটু ইস্যু হয়ে যায় শুক্রবারে, বুঝছেন? আপনাদের টাইম আছে বাট, পেজ ব্যান্ড কি ফাঁকা থাকে নাকি? না না, কোনো রুমই ফাঁকা থাকে না। আমি একটু দেখি, দাঁড়ান দেখি ওই টাইমে ফাঁকা আছে নাকি। ফাঁকা না থাকলে তো আসলে নিতে পারবো না, বুঝছেন? স্যার, রেলিং এর পাশে পরীক্ষা দিব, সমস্যা নেই। ওটা তো আর সম্ভব না। স্যার তাহলে অনলাইনে দিই আমরা। অনলাইনে সিটি, হ্যাঁ, এগুলো বললে হবে? অনলাইনে সিটি, স্যার তাহলে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেন স্যার। আহা অ্যাসাইনমেন্ট? স্যার আমি তো 9 সেমিস্টারে, আমি তো চাইলেও ওই দিন অ্যাটেন্ড করতে পারবো না, আমাদের এক ডে আছে। তো একটু টাফ হয়ে যাবে 2 তারিখ সিটি হইতে। র্যাক ডে মানে কি? কোথায় র্যাক কিসের ডে? কিসের act?
ভাই আমি 9 সেমিস্টারে, আমাদের এক ডে আছে 2 তারিখ। ঠিক আছে। আপনি 9 সেমিস্টারে এটিকে ইমপ্রুভ দিচ্ছেন নাকি মেকআপ নাকি? না স্যার, এটা আমাদের সময় ছিল না। ও আচ্ছা আচ্ছা। ও মাই গড। রুটিন না যে কই পাই? Other resources, এটা তো মনে হয় না ক্লাস ফাঁকা পাবো, বুঝছেন? ক্লাস ফাঁকা আছে 8টার সময়, আপনাকে 8টায় আসবেন মনে হয়তো না। এই 8টার সময়, এই 8:40 মনে হয় আমাদের ক্লাস আছে। 8টার সময় তো স্যার আসা সম্ভব হয় না, কারণ হ্যাঁ দূর এটা দূরান্ত এটা থেকে আসে না স্যার সবাই। শীতের সকাল আসা সম্ভব না কোনোভাবেই। 8টায় আসতে পারবেন না আপনারা, ঠিক আছে। আচ্ছা আমি তাহলে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, ঠিক আছে? আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। অ্যাসাইনমেন্ট আপনি একটু করে আমাকে একটু জমা দিয়েন। আমি একটা গুগল ফর্ম দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে গুগল স্যার। ফর্মে আপনার অ্যাসাইনমেন্টটা জমা দিন। আর আজকে যারা যারা উপস্থিত আছেন তারা অনলি রোল লিখবেন, বড় রোল, ঠিক আছে? রোলের শর্ট ফর্ম লিখবেন না প্লিজ। রোলের শর্ট ফর্ম লিখলে কিন্তু আপনারা বাদ যাবেন, ঠিক আছে? নাম টাম কিছুই লেখার দরকার নেই, শুধু রোল। এই যে নাইমুর রহমান, এটা এনে কি করে, রোল লিখে দৌড় দেয় নাকি? স্যার এটা আগেই দিছি। ও আপনি, এই তো নাইমুর রহমান আছেন। এই আপনি জানেন না আমি শুধু রোল লিখতে বলি? আর এখানে দুইজনের নাম আছে স্যার, একই নাম দুইজনের আছে। আর তাতে কি, আমি তো রোল নিব, আমি তো নাম নিব না, তাই না? ঠিক আছে, শুধু রোল লিখবেন, বড় রোলটা লিখবেন, ঠিক আছে? না হলে কিন্তু রেজিস্টার হবে না, ওকে, ডেটাবেজে। তাহলে আবার দেই। হ্যাঁ দেন দেন, আবার দেন, শুধু রোল, ওকে। কপি পেস্ট। তাহলে আপনাদের সিটিটা আর হচ্ছে না, আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। সিআর কে বলেন তো, সিআর কে আছেন? জি স্যার, আমি সিয়ার। আচ্ছা, আপনি একটু আমাকে মনে করাই দিবেন, ঠিক আছে? নেক্সট শুক্রবারে একটু মনে করাই দিন যে স্যার আমাদের তো একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা ছিল, তো আপনি দেননি, ঠিক আছে? আমি যদি ভুলে যাই ইন কেস, ঠিক আছে? নেক্সট শুক্রবার ঠিক একটু আছে মনে স্যার। করাই দিন, ওকে? আচ্ছা, ঠিক আছে স্যার। আর আপনাদের সিলেবাস কিন্তু মোটামুটি শেষ, বুঝতে পারছেন? আরো কিছু টপিক আছে, আমি চাচ্ছি না সেগুলো আর কি কন্টিনিউ করতে, কারণ তো আপনাদের ফাইনালের সিলেবাস অনেক বড় হয়ে যাবে তাহলে, ঠিক আছে? আমাদের একটা শর্ট সাজেশন দিন স্যার। হ্যাঁ হ্যাঁ, নেক্সট রবিবার আমরা অনলাইনে বসে আমাদের মোটামুটি একটা ওভারভিউ দিব, ঠিক আছে? ওকে স্যার। স্যার যদি পসিবল হয় 2-1 দিনের ভিতর দিলে ভালো হয়, কারণ আমাদের তো পরীক্ষার বেশি টাইম নাই, আর 1 সপ্তাহের ভিতর আসলে 1-2 সপ্তাহের ভিতর পড়া যায় না, টপিক গুলো খুব বড় বড়। যদি 2-1 দিনের ভিতর একটু জাস্ট আপনি জিসিআর এ দিয়ে দিতেন লিখে, যে কোন কোন টপিক না গুলো না এক্সামে না, আসবে বা কোন কোন। ওইভাবে কখনো সাজেশন দেওয়া হবে না, ঠিক আছে? প্রশ্ন ফাঁস। সাজেশন না, যেটা, যা যা পড়াইছেন জাস্ট সেগুলো দিলে হবে আমাদের। না না, আচ্ছা তাহলে আমি টপিকগুলোর নাম আজকে বলে দিচ্ছি সবগুলা নাকি? ওইভাবে আসলে দেওয়া সম্ভব না, বুঝছেন? না স্যার, কারণ নেক্সট আমি ক্লাস স্যার। যখনই আর কি নিজে থেকে টপিকগুলোর নাম দিয়ে দিব, এটা মূলত মানে একটা আনএথিক্যাল কাজ হয়ে যায়, ঠিক আছে? আমি একটা স্যার নেক্সট ক্লাস ক্লাসে থেকে দিয়েন। বলে দিচ্ছি যে ইম্পর্ট্যান্ট টপিক গুলা কোনটা, এটা জি আমি স্যার ক্লাস করতে পারি, ঠিক আছে? বাট জি স্যার, এটাই ক্লাসের ভালো হবে। বাইরে আমি আরেকটা সেশন নিয়ে বললাম এই যে এইগুলা ইম্পর্টেন্ট, সেটা কিন্তু একটা আনএথিক্যাল বিষয় চলে আসে, ঠিক আছে? জি স্যার। জি ওকে, স্যার, নাহলে নেক্সট আমরা ক্লাস নেক্সট স্যার। ক্লাসে করবোটা কি? নেক্সট ক্লাসেও তো কিছু রাখতে হবে নেক্সট ক্লাসের জন্য নাকি? অবশ্যই অবশ্যই। স্যার Yes, নেক্সট sir. ক্লাসে। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি একটু ওভারভিউ দিয়ে দিব যে কোন কোন টপিকটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আমি কিন্তু মিডেও এরকম ওভারভিউ দিছিলাম আপনাদের, ঠিক আছে? আপনারা যদি পড়াশোনা করে থাকেন, ঠিক আছে? যাই হোক, তাহলে আর কোনো ইস্যুস আছে কারো? আমি তাহলে মিটিংটা ক্লোজ করে দিব। কারো কোনো কথা আছে আর? সবাই রোল লিখছেন মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই, ভালো থাকবেন, নেক্সট রবিবারে দেখা হবে। টাটা। ওকে, গুড নাইট। দেখা তো হয় না স্যার। গুড নাইট।